হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী চতুর্থ অধ্যায় থেকে কিছু 2 নম্বর শর্ট কোশ্চেন্স নিয়ে। সেটা দেখো কি কি আছে, ঠিক আছে। প্রথমে দেওয়া রয়েছে, দেখো ভূমিরূপ কি, ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি কি কি, ঠিক আছে। তো ভূমিরূপ কি, দেখো ভূমিরূপ হলো ভূমির গঠন ও ক্ষয়কারী ও সঞ্চয়কারী শক্তি কার্যকারিতার ফলে সৃষ্ট বাহ্যিক অবস্থা বা জ্যামিতিক আকার বা রূপ। তো ভূমিরূপ কি জিনিস? বিভিন্ন ক্ষয়কারী বা সঞ্চয়কারী শক্তির প্রভাবে যখন কোনো কিছু সৃষ্টি হচ্ছে বা পৃথিবীর বাহ্যিক অবস্থা সৃষ্টি হচ্ছে তাকে কিন্তু কি বলা হচ্ছে? ভূমিরূপ কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেন কি ছিল? ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি কি কি? ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি হলো পর্বত, মালভূমি, সমভূমি। এগুলো কিন্তু ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের মধ্যে পড়ছে, ঠিক আছে। 2 নম্বর কি আছে, দেখো ভূ অভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলছে, ঠিক আছে। ধারণার মধ্যে কি আছে, দেখো ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে, অর্থাৎ ভূমি অভ্যন্তরে যে শক্তি রয়েছে সেই শক্তির প্রভাবে প্রাথমিক ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে কিন্তু ভূ অভ্যন্তরীণ বা অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু বলা হচ্ছে। এখানে দেখো উদাহরণ দেওয়া রয়েছে অন্তর্জাত প্রক্রিয়ার কি কি রয়েছে। ভূ আন্দোলন, অগ্নুৎপাত, পাত সঞ্চালন প্রভৃতি কিন্তু কি করছে? অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়ছে। এই প্রক্রিয়াগুলি অতি ধীরে বা হঠাৎ করে কিন্তু ঘটে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই যে অন্তর্জাত প্রক্রিয়াগুলো কিন্তু খুব ধীরেও হতে পারে, আবার কিন্তু ফট করে বা হঠাৎ করে আকস্মিকভাবেও সংগঠিত হতে পারে, ঠিক আছে। এবং এটা যখন সংগঠিত হয় তখন কিন্তু ভূপৃষ্ঠের ওপর ব্যাপক পরিমাণে প্রভাবও ফেলে থাকে। 3 নম্বর প্রশ্ন কি আছে, দেখো ভূ বহিস্থ বা বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া কি, দেখো ধারণা ভূপৃষ্ঠের ওপরে বা বাইরের দিকে কি হচ্ছে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমিরূপের গঠন বিবর্তনের যে পদ্ধতি তাকে কিন্তু ভূ বহিস্থ বা বাহ্যিক প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়া কিন্তু বলা হচ্ছে। এই প্রক্রিয়াগুলি কি হয়? দীর্ঘ সময় ধরে অনেকটা সময় নিয়ে কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। কি করে বলা আছে, দেখো দীর্ঘ সময় ধরে ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠে নানা ধরনের কিন্তু ভূমিরূপের সৃষ্টি করছে। উদাহরণ কি কি আছে, দেখো আবহ বিকার, ক্ষয়ভবন। তো এই আবহ বিকার, ক্ষয়ভবন কিন্তু বহির্জাত শক্তির মধ্যে বা প্রক্রিয়ার মধ্যে পড়ছে। 4 নম্বর কি আছে, দেখো ভূগাঠনিক আলোড়ন কি? ভূগাঠনিক আলোড়ন কি, দেখো ধারণা দেওয়া রয়েছে পৃথিবী পৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপ সৃষ্টিকারী ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল যে প্রক্রিয়াগুলি রয়েছে তাকে কিন্তু ভূগাঠনিক আলোড়ন বলা হয়ে থাকে। অর্থাৎ ভূমিরূপ গঠন করার ক্ষেত্রে যে ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়াগুলি রয়েছে, ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলি রয়েছে তাকে কিন্তু ভূগাঠনিক আলোড়ন বলা হচ্ছে, ঠিক আছে। প্রকারভেদ দেওয়া রয়েছে, দেখো ভূ আলোড়নকে কিন্তু প্রধানত 2টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে মহীভাবক আলোড়ন আর অপরটা হচ্ছে কি গিরিজনিক আলোড়ন। তারপরে প্রশ্ন কি আছে, দেখো 5 নম্বর মহীভাবক আলোড়ন কি? একটু আগে দেখলাম যে ভূ আলোড়নকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন আর একটা হচ্ছে কি গিরিজনীয় আলোড়ন। এবার দেখবো যে মহীভাবক আলোড়ন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। মহীভাবক আলোড়ন ভূত্বকে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উল্লম্বভাবে বা উপর নিচভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়নের ফলে ভূমিভাগে কি হয়? উত্থান বা অবনমন কিন্তু ঘটে থাকে। এই ধরনের আলোড়নকে কি বলা হচ্ছে? মহীভাবক আলোড়ন কিন্তু বলা হয়ে থাকে। এর প্রভাবে কি হয়? ভূপৃষ্ঠে চ্যুতি সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। তারপর 6 নম্বর প্রশ্ন কি আছে, দেখো গিরিজনী আলোড়ন কাকে বলে? ভূত্বকে অনুভূমিকভাবে ক্রিয়াশীল যে ভূগাঠনিক আলোড়ন রয়েছে তাকে কিন্তু গিরিজনী আলোড়ন বলা হচ্ছে। এই গিরিজনী আলোড়নের ফলে কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে। তো গিরিজনী আলোড়নে কিভাবে কাজ করছে? অনুভূমিকভাবে কিন্তু কাজ করছে, ঠিক আছে। এর প্রভাবে কি হয়? ভূপৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয়। অর্থাৎ গিরিজনী আলোড়নের প্রভাবে কি হচ্ছে? ভূপৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হচ্ছে এবং শিলাস্তরে কিন্তু চেঞ্জ হচ্ছে বা বিকৃতি ঘটছে বা আকৃতি যেটা রয়েছে সে আকৃতি পরিবর্তন ঘটছে বা বিকৃতি ঘটছে। 7 নম্বর প্রশ্ন কি আছে, দেখো সমস্থিতিগত আলোড়ন বলতে কি বোঝো, ঠিক আছে। ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলি কি কি রয়েছে? পর্বত, মালভূমি, সমভূমি। তাহলে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপগুলো কোনগুলো আমরা জানি? পর্বত, মালভূমি এবং সমভূমি। এই যে ভূমিরূপগুলি রয়েছে নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে কিন্তু অবস্থান করে। কোনো কারণে এই ভারসাম্য যদি চেঞ্জ হয় বা বিঘ্নিত হয়ে থাকে বা ভারসাম্য যদি নষ্ট হয় তখন কি হয়? যে ভূ আন্দোলনে বা ভূ আলোড়নের সৃষ্টি হয় তাকে কিন্তু সমস্থিতিগত আলোড়নের মধ্যে
রাখা হয়। ঠিক আছে, তারপরে 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝো বা ইউস্ট্যাটিক আলোড়ন কি? সমগ্র পৃথিবীর জলভাগ, অর্থাৎ সমগ্র পৃথিবীর জলভাগ বলতে কি বোঝানো হচ্ছে? সাগর মহাসাগরের জল ধারণের ক্ষমতার হ্রাস বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠ বা জলতলে কি হয়? পরিবর্তন বা উত্থান পতন কিন্তু ঘটে থাকে। এর ফলে যে আলোড়নের সৃষ্টি হয় তাকে কিন্তু ইউস্ট্যাটিক আলোড়ন বলা হয়ে থাকে। অর্থাৎ জলতলে যে উত্থান পতন ঘটে থাকে তার ফলে যে আলোড়নের সৃষ্টি হয় তাকে কিন্তু ইউস্ট্যাটিক আলোড়ন বলা হয়ে থাকে। ঠিক আছে না? ইউস্ট্যাটিক আলোড়ন কিন্তু জলে উত্থান পতনের উপর নির্ভর করে সৃষ্টি হচ্ছে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, 9 নম্বর হবে। ঠিক আছে, ভূগাঠনিক বিপর্যয়। ঠিক আছে, ভূগাঠনিক বিপর্যয় বলতে আমরা কি বুঝি? ভূগাঠনিক বিপর্যয় বলতে ভূমিরূপের উপরে ওঠা বা বসে যাওয়ার ফলে ভূপৃষ্ঠে ধীর পরিবর্তনকে কিন্তু বোঝানো হয়ে থাকে। এই বিপর্যয় ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতি আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই ভূগাঠনিক বিপর্যয় ঘটে থাকে। ঠিক আছে, সহজভাবে বলতে গেলে অন্তর্জাত শক্তির বহিঃপ্রকাশই হলো কি? ভূগাঠনিক বিপর্যয়। তবে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দেখে নাও, পুঞ্জিত ক্ষয় কাকে বলে বা পুঞ্জিত ক্ষয় বলতে আমরা কি বুঝি? পার্বত্য অঞ্চলে বা ঢালু জমি বরাবর কোনো প্রকার মাধ্যম ছাড়াই কেবল পৃথিবীর অভিকর্ষজ টানের ফলে আবহ বিকার প্রস্তুত, আবহ বিকারের ফলে যে পদার্থগুলির সৃষ্টি হয় বা ক্ষয়জাত পদার্থগুলির সৃষ্টি হয় সে আবহ বিকার প্রস্তুত শিলাচূর্ণ, পাথর, মাটি প্রভৃতিকে করছে স্তূপাকার, অর্থাৎ স্তূপের মতো করে কিন্তু নিচের দিকে নেমে আসে। একেই কিন্তু পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন কিন্তু বলা হয়ে থাকে। তো আজকে কিন্তু আমরা নবম শ্রেণীর 4র্থ অধ্যায় থেকে 3য় অধ্যায় থেকে কিন্তু 2 মার্কসের কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা সবাই আজকে আলোচনা বুঝতে পেরেছো। সবসময় একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, পিডিএফ আকারে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ। এছাড়া যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের কাজ কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।